প্রায় 11টার দিকে আমরা রওনা দিলাম। আমার কাছে ছিল একটি বাইক এবং আমার চাচাতো ভাই এলিমের কাছে ছিল আরেকটি বাইক। আমি আর সাগর উঠলাম আমার বাইকে, আর এলিম, আসিফ আর স্বাধীন গেল ওর বাইকে। তখন আমরা কেউই জানতাম না স্বাধীনের রাতে বাইরে বের হলে সমস্যা হয়। এটা নাকি ছোটবেলা থেকেই ছিল ওর সাথে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। ঠান্ডা বাতাস কেটে আমরা গ্রামের রাস্তা পার হচ্ছিলাম। 2 গ্রাম পার হওয়ার পর যখন ফাঁকা মাঠের ভেতরে ঢুকলাম, হঠাৎ লক্ষ্য করলাম স্বাধীন অস্বাভাবিকভাবে চুপ। সাধারণত ও ছিল অনেক কথা বলার মানুষ, কিন্তু সেদিন যেন স্তব্ধ হয়ে গেছে। আমি মজা করে জিজ্ঞেস করলাম, কিরে, মামা মামি বকা দিয়েছে? মন খারাপ নাকি? কোনো উত্তর দিল না। একটু পর আস্তে করে বলল, আমি কিছু একটা দেখেছি সামনে, মাঠের ভেতর। আমরা থমকে গেলাম। স্বাধীন বলল, ও নাকি সাদা কাপড় পরা একটা ভয়ানক ছায়া দেখেছে। কিছুক্ষণ পর সে 1টা থেকে 2টা, 2টা থেকে 5টা হয়ে আমাদের বাইকের পিছু নিতে শুরু করেছে। এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমাদের 2 বাইকের লাইট হঠাৎ কমে গেল। এলিম আতঙ্কিত কণ্ঠে বলল, ওর বাইক এগোচ্ছে না, মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। সামনে একটা কবরস্থান দেখা গেল। তখন এলিম আর আসিফও সাদা পোশাকে অদ্ভুত সব ছায়া দেখতে লাগলো। আমরা আতঙ্কে কোনোভাবে এগিয়ে গেলাম। মাহফিলে পৌঁছে ওরা সব খুলে বলল। তখনই প্রথমবার আমরা বুঝতে পারলাম ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। একজন স্থানীয় লোক শুনে বলল, তোমরা বেঁচে গেছো। কিছুদিন আগে এই রাস্তাতে এক লোক কোনো কারণ ছাড়াই অ্যাক্সিডেন্ট করে বাঁশ ছাড়ে ঝুলেছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ফেরার পথে আমরা ওই রাস্তা না ধরে অন্য রাস্তা বেছে নিলাম, কিন্তু সেখানেও বিপদ যেন আমাদের ছেড়ে যাচ্ছিল না। গাড়ির লাইট আবারও কমে এলো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে চলছিলাম। হঠাৎ এলিমের বাইকের ক্লাচ ছিঁড়ে গেল। ইউটিউবে দেখে শেখা কৌশলে কোনো রকমে বাইক ঠিক করে চালালাম। এরপর রাস্তার ওপর দিয়ে এক কালো বেড়াল কেটে গেল। গ্রামের মানুষের বিশ্বাস এটা অশুভ। আমরা আর থামলাম না, এগিয়ে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ আমার বাইকও থেমে গেল। চারপাশে কালো অন্ধকার, আর সেই অন্ধকারে দেখা গেল সাদা কাফনের মতো পোশাক পরা কিছু অবয়ব। মনে হচ্ছিল এ যেন দুঃস্বপ্ন। এলিমের বাইকের পেছনের টায়ার হঠাৎ পাংচার হয়ে গেল। বিপদ যেন শেষই হচ্ছিল না। কোনো রকমে বাড়ি ফিরলাম। বাসায় এসে লবণ পানি খেলাম আর ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে স্বাধীন আমাদের বলল, ও নাকি 5 থেকে 7টা জিনকে দেখেছে, যারা ওর পিছু নিয়ে মামাদের বাড়ি পর্যন্ত গিয়েছিল। তখনই আমরা বুঝলাম সেদিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। এই ছিল আমার ঘটনা। জানি না কেমন হয়েছে। অনেক বেশি দোয়া রইল আপনাদের ভূত.com-এর জন্য, ভূত.com-এর শ্রোতাদের জন্য। এতক্ষণ ধরে যে আপনি আমার ঘটনা পড়লেন, এতেই আমি খুশি। জানি না ইউটিউবে আপলোড করবেন কিনা। ধন্যবাদ আবারও বলছি, অনেক অনেক বেশি দোয়া রইল। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের গ্রামের নাম চাঁদনীপুর। গ্রামের একদম দক্ষিণ প্রান্তে একটি ধ্বংসপ্রাপ্ত দোতলা বাড়ি। সবাই তাকে দেওয়ান বাড়ি বলতো। লোকজন বলে বহু বছর আগে সেখানে থাকতো এক ধনী জমিদার আর তার তরুণী স্ত্রী। জমিদারের মৃত্যুর পর স্ত্রীকে নাকি এক রাতে লোকজন জীবন্ত পুড়িয়ে মেরেছিল। বিধবা বলেই তাকে অশুভ মনে করা হতো। এরপর থেকে কেউ ওই বাড়ির আশেপাশে যেত না। কেউ গেলে নাকি শুনতো ভেতর থেকে গানের আওয়াজ, বলো না আর ফিরবি না তুই। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। বন্ধুদের সঙ্গে একদিন বাজি ধরলাম, আজ রাতে আমি ওখানে থাকব। সবাই হেসে উঠল, কেউ গেল না। আমি একা রওনা হলাম। রাত 10:30। বাড়ির গেটটা আধ খোলা। ভেতরে প্রবেশ করতেই মনে হলো কেউ নিঃশব্দে হাঁটছে। মোবাইলের টর্চ জ্বালালাম। ধুলো, জাল, পাখির বাসা আর দেয়ালে পুরনো কিছু ছবি, সব নারীর, কিন্তু কারো চোখ নেই। 11টার দিকে মেঝেতে চাদর পেতে বসলাম। শুরুতে হাসছিলাম নিজের ওপরেই। ভূত, এসব কিছু না,
কিন্তু হঠাৎ এক গন্ধ এলো, আতর আর ভেজা মাটির মিশ্রণ। গানের সুর ভেসে এলো দূর থেকে, যেন কারো গলা কাঁপছে। বলো না আর ফিরবি না তুই। আমি টর্চ ঘুরিয়ে দেখি আয়নায় আমি একা নই। পেছনে একটি মেয়ের ছায়া, সাদা শাড়ি, চুল ভেজা, মুখে কোনো চোখ নেই, শুধু শুকনো রক্তের দাগ। আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই মেয়েটা আমার কানে ফিসফিস করে কিছু একটা বলল। আমি জোরে দরজায় লাথি মারতেই সেটা খুলে গেল। বাইরে দৌড়িয়ে দেখি পূর্ণিমার আলোয় পুরো বাড়িটা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। কিভাবে যেন আমি বাড়ি ফিরে এলাম মনে নেই। পরদিন সকালে আমার গায়ে ছাই আর ধূপের গন্ধ। দ্বিতীয় রাত, আহ্বান। সেদিন থেকে আমি ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সেই গানটা কানে বাজে। বুকের মধ্যে চাপা কাঁপুনি, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। পরের রাতে বৃষ্টি হচ্ছিল, তবুও আমি আবার গেলাম। কৌতূহল নাকি অভিশাপ জানি না। দেওয়ানবাড়ির ভেতরে ঢুকতেই দেখি আগের রাতের জায়গায় মাটিতে একটা ফুলদানি, তার ভেতর তাজা গাঁদা ফুল। কে রেখেছে? বাতাস থেমে গেল। ঘরে মোমবাতি জ্বলে উঠল। তার আলোয় দেখলাম ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। এইবার তার মুখ পরিষ্কার দেখা গেল, সুন্দর, কিন্তু চোখে দুঃখ। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে ধীরে বলল, কেউ আমার নাম ধরে ডাকলেই আমি মুক্তি পাব। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে হাসল, তারপর ধোঁয়ায় মিলিয়ে গেল। ঘরে শুধু আতরের গন্ধ আর দূর থেকে সেই গানের সুর। আমি ভয়ে বাড়ি ফিরলাম, কিন্তু এবার মনে হচ্ছিল কি আমার পেছনে হাঁটছে। তৃতীয় রাত, নামের রহস্য। তৃতীয় রাতে আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজের মাথায় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। আমি আবার গেলাম, একা। দেওয়ান বাড়ির দরজা খুলে গেল নিজ থেকেই। ভেতরে মোমবাতি জ্বলছে, টেবিলে একটা পুরনো কাগজ, কাগজে কিছু একটা লেখা। ঠিক তখন পেছনে কারো নিঃশ্বাস শুনলাম। ঘুরে দেখি রুহি দাঁড়িয়ে, তার চোখে পানি, ঠোঁটে হালকা হাসি। সে এসে হাত বাড়ালো। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু না ডেকে পারলাম না। বললাম, রুহি। তারপর সব আলো নিভে গেল। চোখের সামনে শুধু আগুনের ঝলকানি, রুহির চিৎকার আর একটা দম বন্ধ করা গন্ধ, পোড়া মাংসের। আমি জ্ঞান হারালাম। শেষ রাত, মিলন না মুক্তি। চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরে। কেউ আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছে। আমি জানি না কে। ঘড়ি দেখলাম, রাত তখন 3:17। মোবাইলে একটা রেকর্ডিং প্লে করতেই আমি নিজের গলা শুনলাম। তারপর একটা নারী কণ্ঠ, আমি। তারপর নীরবতা। আজও আমি আয়নায় তাকাতে ভয় পাই, কারণ মাঝে মাঝে দেখি আমার মুখে অন্য কারো ছায়া। ভেজা চুল, চোখ নেই, ঠোঁটে হাসি, আর পেছন থেকে ভেসে আসা গানের সুর। এখানে যিনি ঘটনাটি লিখেছেন তিনি এখানেই ঘটনাটি শেষ করেছেন। আমি শুধুমাত্র একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি যে ঘটনাটি লিখেছেন এই ঘটনার মধ্যে সেই মেয়েটি আপনাকে যে রুহি নামটা বলেছিল কিনা, নাকি রুহি অন্য কেউ, সেই ব্যাপারটা যদিও পরিষ্কার নয়। একইভাবে কাগজে কি লেখা ছিল সেটাও আপনি বলেননি। এই জিনিসগুলো যদি উল্লেখ থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। আর তিনি যেটা বলেছেন যে এটা একটা তার এলাকার ঘটনা, সো আমরা ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি যারা শুনেছেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। করাচিতে ফিডার তৈরির একটা কারখানা ছিল আমাদের। কারখানায় তৈরি ফিডার সারা পাকিস্তানে চলত। সে সময় বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান, আর পশ্চিম অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান। বাস্তবে আজ যে দেশগুলো আলাদা, তখন কিন্তু এক দেশেরই অংশ ছিল। আমাদের বেশিরভাগ মালামালই পশ্চিম পাকিস্তানের বিভিন্ন জেলায় যেত। প্রতি 3-4 মাস অন্তর ওইদিকে যেতে হতো টাকার হিসেব নিতে, বকেয়া তুলতে, নতুন অর্ডারের ব্যাপারে ঠিকঠাক করতে। একদিন আমার ভাইরা ঠিক করলাম, এত বারবার যাতায়াতের চেয়ে ওই পাশেই একটা ফ্যাক্টরি যদি সেট আপ করি তাহলে। এই ভেবে আমি সেখানে যাই। সে সময় আমার চোখে পড়ে
এক বাঙালি মেয়ে। প্রথম দেখায় অদ্ভুত এক টান অনুভব করেছিলাম। মনে হলো যদি বিয়ে করি ওকেই করব, না হলে বিয়ে করার কোনো মানেই হয় না। অনেক কথাবার্তা, মান অভিমান, পরিবারকে বোঝানো, আত্মীয় স্বজনের নানান মতামত সব পেরিয়ে অবশেষে মনটা স্থির হলো। কিন্তু ঠিক তখনই অবস্থার পালাবদল। হঠাৎ সব ছেড়ে ছুড়ে আমাকে করাচিতে ফিরে আসতে হলো। তারপর দেশ দুই ভাগে বিভক্ত হলো। তবু আমার মন থেকে সেই বাঙালি মেয়ের সঙ্গে বিয়ে করার ইচ্ছেটা একটুও কমেনি, বরং দিনকে দিন আরো দৃঢ় হয়েছে। বড় স্বপ্ন, বড় দুঃসাহস, বড় কষ্ট। অবশেষে অনেক কষ্ট আর অনেক চেষ্টার মাধ্যমে আমি সেই মেয়েটিকে বিয়ে করতে পারলাম। বিয়ের পর তার পুরো পরিবার করাচিতে আমাদের কাছে চলে এসেছিল। প্রায় 1 মাস ধরে নানান হাঙ্গামা, কাগজপত্র, ওঠা বসা, আত্মীয় স্বজনের আসা যাওয়া সব চলল। তারপর এক সময় তারা বাংলাদেশে ফিরে গেল। একটা কথা বলি আপনাদের, আমার কাছে মনে হয় জীবনটা যেন হিমালয় টপকানোর মতোই। কষ্টের পথে হাঁটতে হাঁটতে অনেক কিছুই শেখা যায়। করাচির থেকে ইসলামাবাদ পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়ার মতো দুঃসাহসও করেছি আমি। আমার অভ্যাস হয়ে গিয়েছিল এটা। সেই অভ্যাসে এবং কাজের সুবিধায় আমি রাতেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিবার। ইসলামাবাদ থেকে যখন আমরা রওনা দিলাম তখন রাত 10টা। গ্রীষ্মকাল চলছে, গরমে দম বন্ধ হওয়ার মতো বাতাস। তবু পাহাড়ি এলাকায় ঢুকলেই ঠান্ডার টান পড়ে। আমি জীবনে প্রথমবার পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছি। সাথে বউ ছিল। তার আগে এমন পথ দিয়ে যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। কারণটা স্পষ্ট, অচেনা পথ, অন্ধকার রাত, এক পাশে উঁচু পাহাড়, আরেক পাশে খাড়া খাদ। আমাদের মুখে সেই ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমরা কোনো কাজে যাচ্ছি না, বরং যুদ্ধ করতে চলেছি। ভয়ের চোটে শুরুতে আমরা খুব বেশি কথা বলিনি, শুধু মনে মনে আল্লাহকে ডেকেছিলাম যেন দ্রুত নিরাপদে গন্তব্যে পৌঁছে যাই। শুরুতে ভয় কিছুটা সহনীয় ছিল। শহর পেরিয়ে যত ভেতরে ঢুকছিলাম রাস্তা তত নীরব আর তত ভীতিকর হয়ে উঠছিল। কোথাও কোথাও রাস্তা যেন হঠাৎ থেমে গেছে, আবার নতুন করে শুরু হয়েছে। ডান দিকে গা ঘেঁষে উঁচু পাহাড়, ওপর দিকে তাকালেই মনে হয় পাহাড়ের গা থেকে যেন কিছু একটা খসে পড়বে। বামে তাকালে নিচে কালো অন্ধকার, সেই খাদকে মনে হয় চোখে না দেখলেও আকারে বুঝতে পারি। আপনারাই ভাবুন, প্রথমবার পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, সাথে আমার বউ। 2 জন মাত্র মানুষ। দিনের বেলাতেও যেখানে লোকজন ভয়ে ভয়ে যায়, আমি সেখানে রাতের নিবিড় অন্ধকারে গাড়ি চালাচ্ছি। গতি খুব ধীরে রেখেছিলাম, প্রায় হামাগুড়ি দেওয়ার মতো। মনে হচ্ছিল হেডলাইটের ছোট্ট আলোকে টেনে টেনে পথ উঠে আসছে। অনেকক্ষণ কোনো গাড়ি দেখিনি। রাস্তা যেন আমাদের জন্যই খালি। এরকম একটা সময় হঠাৎ একদম কাছে কোথাও প্রচন্ড বিস্ফোরণের মতন শব্দ হলো। জমাট নীরবতা কেটে বজ্রপাতের মতো আওয়াজ। সঙ্গে সঙ্গে গাড়ি ঝাঁকি খেল, স্টিয়ারিং কাঁপল, গাড়ি বেখাপ্পা হয়ে পড়ল। আমি দ্রুত সাইডে নিয়ে থামালাম। নেমে দেখে বুঝলাম টায়ার পাংচার। আমি গাড়িতে ফিরে এসে বললাম, দেখো, এটাই বাকি ছিল। গাড়ির ভেতরে যন্ত্রপাতি আছে, কিন্তু বদলানোটা আমি পারি না। কথাটা বলতেই বউ হেসে ফেলল। হালকা হাসির মধ্যে সাহস মেশানো গলায় বলল, চলো বাইরে নামো, আমি সাহায্য করি। আমার ভাইদের অনেকবার টায়ার বদলাতে দেখেছি, একটু হলেও অভিজ্ঞতা আছে। ওই হাসি আর আত্মবিশ্বাস আমাকে সাহস দিল। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। অন্ধকারে পাহাড়ের ধারে দাঁড়িয়ে টায়ার বদলানো সহজ কাজ নয়। তারপরও জ্যাক বসালাম, নাট খুললাম, স্টেপনি লাগালাম। বাতাসে ধুলো আর পাহাড়ি ঘাসের কটু গন্ধ, হাতে কালি, কপালে ঘাম। ঠিক তখনই আমি বউকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, গাড়ির গ্লাস খুলে দেব? সে মাথা নেড়ে বলল, উফ, দরজাটা একটু খুলে কথা বলো তো।
ঠিক সেই সময় পাশের দরজায় শক্ত করে কেউ কড়া নাড়ল, এমন কড়া যেন তেড়ে আসছে। আমি তাকিয়ে দেখি সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। প্রথম দেখাতেই অস্বস্তি লাগলো, কারণ তার পোশাক আমাদের কাছের পরিচিত স্টাইলের নয়। পাকিস্তানের অনেক জায়গায় মহিলারা যেমন ঘোমটা টেনে রাখেন, রাজস্থানের কিছু এলাকায়ও সামনে থেকে মুখ পুরো ঢাকা থাকে, এই মেয়েটির পরনেও তেমনই এক চাদর, মুখ দেখা যায় না। হঠাৎ অচেনা পাহাড়ি রাস্তায় এমন রাতে এমন পোশাকে এক মেয়েকে দেখলে যে কেউ চমকে উঠবে। আমি ধীরে ধীরে বউকে বললাম, দরজা একটু খুলতে। বউ ইশারায় বলল, দরজাটা খোলো, জিজ্ঞেস করো আসলে ব্যাপারটা কি। দরজা খুলতেই মেয়েটি এক অদ্ভুত টানা উচ্চারণে জিজ্ঞেস করল, তোমরা এখানে কি করছো? তার উর্দু এমন যেন পাঠানদের টান লাগা গলায়। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনি এত রাতে এই সময় এখানে কেন? কিন্তু থেমে গেলাম, ভদ্রতাটুকু ধরে রাখলাম। বললাম, আমরা কাজে যাচ্ছি, টায়ার পাংচার হয়ে গেছে। সে যেন গম্ভীর হয়ে বলল, রাতে এখান দিয়ে কেন যাচ্ছ? তোমার সঙ্গে তো একজন মহিলাও আছে। রাতের রাস্তা নিরাপদ না, এই পথ ঝুঁকিপূর্ণ। আমি বললাম, প্রথমবার আসছি, জানতাম না এত ভয়ঙ্কর হবে। সে আবার সতর্ক করলো। কথাগুলো যত না ছিল সতর্কবাণী, তার চেয়েও বেশি ছিল অদ্ভুত। এরপর সে হঠাৎ ডান দিকে সরে নিচের দিকে নেমে গেল। আমি ভাবলাম হয়তো নিচে কোনো জনবসতি আছে। পাহাড়ি রাস্তার ঢালে গা ঘেঁষে ছোট বড় ঘর থাকে, আলোর বিন্দু চলে। ওদিকে তাকিয়ে আমি বেশি ভাবিনি। আমরা তাড়াতাড়ি টায়ার বদল শেষ করলাম, কিন্তু গাড়িতে ওঠার সময় কৌতূহল হলো, মেয়েটা গেল কোথায়? রাস্তার ধার ধরে নামার কোনো সিঁড়ি বা পথ কি ছিল? আমি একটু এগিয়ে গিয়ে তাকালাম, আর যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। যেদিকে সে নেমেছিল ওটা কোনো পথই নয়, ওটা সোজা খাত। পাহাড়ের গা ঘেঁষে এমন ঢাল যে একজন মানুষ পা রাখার জায়গাও পাবে না। মনে হলো যদি সোজা রাস্তা ছেড়ে নামতে যায় এক নিমেষে খাদে পড়ে যাবে। বউ জিজ্ঞেস করলো, কি হলো? ওই মেয়েটা তো একেবারে খাদে নেমে গেল। সেখানে তো পা রাখারও জায়গা নেই, পথও নেই। দূর, তুমি হয়তো ভুল দেখেছো, ও হয়তো অন্য কোনো পথে চলে গেছে। দূর থেকে মনে হচ্ছে খাদ। না, আমি নিজের চোখে দেখেছি, ঠিক এখান দিয়ে নেমেছিল। বউ আর কথা বাড়ালো না, বলল, যেখানে খুশি যাক, আমাদের কাজ গাড়ি চালানো আর দ্রুত পৌঁছানো। এখানকার কথায় মন দিলে চলবে না। আমি গাড়ি স্টার্ট দিলাম। আমরা আবার পথে বেরিয়ে গেলাম। কিছু দূর যেতেই বাম পাশে ছোট একটা ঘর চোখে পড়ল, দেখতে যেন মাজার বা ছোট মসজিদের মতো। মাথার উপর ছোট গম্বুজ, সামনে প্রদীপের মতো আলো জ্বলছে, কাঁপা কাঁপা। মনে হলো এশার নামাজ পড়ে নেই, কখন আবার সুযোগ পাই কে জানে। না পড়লে হয়তো নামাজ কাজা হয়ে যাবে। আমি গাড়ি সাইডে পার্ক করলাম। বউকে বললাম, স্টিয়ারিং ধরে বসে থাকো, কোনো সমস্যা হলে হর্ন বাজাবে, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসছি। ঠিক আছে, আমি দরজা লক করে রাখছি। আমি ভেতরে ঢুকে নামাজ শুরু করলাম। সেজদায় মাথা রাখতেই বাইরে থেকে হর্ন বাজানোর আওয়াজ শুরু হলো। প্রথমে একবার, তারপর একটু বিরতি দিয়ে আরো জোরে, যেন হাত কাঁপছে, তাড়া আছে এমন হর্ন। তখন আর নামাজ শেষ করার মতো মানসিকতা রইল না। আমি নামাজ ভেঙে তাড়াতাড়ি বাইরে বেরোলাম। বেরিয়েই দেখি গাড়ি ফাঁকা। আমি যেন এক ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি বলে মনে হলো, অর্থাৎ মূল সড়কের ধারে। গাড়ি যেখানে রেখেছিলাম সেখানেই আছে, কিন্তু ভেতরে কেউ নেই। আমি রাস্তার দিকে, পাহাড়ের দিকে, অন্ধকারের দিকে, সব দিকে তাকালাম। মনে হলো সামনে থেকে কেউ আসছে। কে? কাছাকাছি এলে চেনা শাড়ির আঁচল চোখে পড়ল। হ্যাঁ, আমার স্ত্রী। কাছে আসতে আমি বললাম, কি তুমি কোথায় গিয়েছিলে? কোত্থেকে এলে? আমি তো বলেছিলাম গাড়ি থেকে বের হবে না। ঠিক তখনই অবাক করা ব্যাপারটা ঘটল। সে এমন এক নারীর কণ্ঠে কথা বলল যে কণ্ঠ আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। টান টান উচ্চারণ, ভাঙা ভাঙা উর্দু। সে বলল, আমি তো বলেছিলাম
এই রাস্তা নিরাপদ নয়। স্ত্রী সঙ্গে নিয়ে রাতে এখানে থামা কি ঠিক? একদম না। আমি হতভম্ব। ঠিক তখনই পেছন দিক থেকে একটা ডাক কানে এলো। আমি ঘুরে তাকালাম। গাড়ির পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে, অর্থাৎ একজন সামনে, একজন গাড়ির পাশে। আমি পুরোটা দেখতে ফের ঘুরলাম, কিন্তু এখন আমার সামনে একজনই ছিল, সেখানে আর কেউ ছিল না। মুহূর্তেই গায়ে কাঁটা দিয়ে উঠল, দম বন্ধ হয়ে আসছে। আমি দৌড়ে গাড়ির দিকে গেলাম, গাড়ির দরজা খুলে বললাম, দ্রুত ওঠো। বউ উঠে বসতেই জিজ্ঞেস করলো, আরে এত ঘাবড়ে গেলে কেন? তুমি কোথায় গিয়েছিলে? পেছনে বাথরুম ছিল, ওদিকে গিয়েছিলাম। তুমি কি হর্ন বাজিয়েছিলে? না, আমিও তো হর্ন শুনেই বাইরে এলাম। মনে হয় আমরা বড় ভুল করেছি। রাতেই এই পথে বেরিয়ে পড়া উচিত হয়নি। ইসলামাবাদে কারোর সঙ্গে আগে কথা বলে নিলে ভালো হতো। সামনে কি আছে কে জানে। 1 ঘন্টার পথ আমরা পেরিয়ে এসেছি। এখন ফিরে যাওয়াও ঝুঁকিপূর্ণ, এগোনোও ঝুঁকিপূর্ণ। তবু সিদ্ধান্ত নিলাম গতি একটু বাড়াবো, কারণ খুব ধীরে গেলে মনে হচ্ছিল বিপদ আরো ঘনিয়ে আসছে। অজানা ভয়ের এক ঘন কুয়াশা চারপাশে নেমে এসেছে। মনে হচ্ছে বড় একটা কিছু ঘটতে চলেছে। আর সত্যিই একটু পরেই সেটাই হলো, যা হওয়ার কথা ছিল। আমরা একটা ঢাল পেরোচ্ছিলাম। রাস্তার মাঝ বরাবর বড় বড় পাথর পড়ে আছে। গাড়ির গতির সঙ্গে সঙ্গে চাকার নিচে পাথর ধাক্কা খেয়ে খচখচ শব্দ করছে। থামতেই হলো। গাড়িটা একেবারে পাথরের কাছে দাঁড় করালাম। বোঝা গেল এগুলো সরানো ছাড়া উপায় নেই। কিন্তু একটি মানুষ বা দুজন মানুষের পক্ষে এই ভারী পাথরগুলো সরানো সম্ভব নয়। আমি গাড়ি থেকে নামলাম, দূর দিগন্তে তাকালাম, শ্বাস গোছালাম, মনে মনে হিসাব করছি কোনটা সরালে গাড়ি পাশ কাটাতে পারবে। আরো মনে হলো এই পাথরগুলো এমন নিখুঁতভাবে রাখা যেন কেউ ইচ্ছে করে রেখেছে। প্রকৃতির এলোমেলো ধস হলে এমন করে মাঝখানে এক সারি পাথর এসে পড়ে না। ইচ্ছাকৃত মনে হচ্ছে। এমন ভাবনার মধ্যে পাহাড়ের গা থেকে আওয়াজ এলো। তারপর টুপ টুপ করে নামলো 5-6 জন লোক, মুখে কাপড় বাঁধা, কারো হাতে লাঠি, কারো হাতে ধারালো কিছু, কারো হাতে টর্চ। একজন এসে আমার জামার কলারে হাত দিল, ধাক্কা দিয়ে সরিয়ে রাখলো। আর একজন গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আর একজন বউকে বলল, গহনা খুলে দাও। অচেনা ভাষায় তারা নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক বুঝতে পারছিলাম না। তবু ভয় পেতে শব্দ বা ভাষা বুঝতে হয় না। কিছুক্ষণ পর তাদের একজন আমাদের দিকে ফিরল, বাংলার মতো মিশ্র উচ্চারণে উর্দুতে বলল, আমরা তোমার বউকে নিয়ে যাচ্ছি, সকালে ওকে এখানেই ফেরত দেব। যদি পুলিশের কাছে যাও বা কাউকে বলো, আমরা ওকে মেরেও ফেলতে পারি। এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। তাদের একজন বউয়ের হাত ধরে টেনে তুলতে গেল। বউ চিৎকার করে উঠল, আল্লাহ, আমাকে বাঁচাও। আমি জানি না কোথা থেকে শক্তি এলো। যে লোকটা আমার জামা জাপটে ধরেছিল তাকে ধাক্কা দিয়ে সরাতে চাইলাম, সরল না। আমাকে এমন শক্ত করে চেপে ধরলো যেন আমারই শ্বাস বন্ধ হয়ে যাবে। ধস্তাধস্তিতে কাঁধে আঁচড় লেগে গেল, জ্বালা করছে। বউকেও তারা রাস্তার ধারে টেনে নিচ্ছে। আমার চোখ ঝাপসা, মগজে শুধু একটাই কথা ঘুরছে, আল্লাহ আমাদের বাঁচান। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। ঠিক তখনই মনে হলো যেন গাড়ির পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ডাকাতদের একজন পাহাড়ের দিকে তাকালো, যেন কারো পদশব্দ টের পেয়েছে। পাহাড়ের গা থেকে বিশাল একটা পাথর গড়িয়ে এলো, কিন্তু গড়িয়ে আসা নয়, যেন কেউ ছুঁড়ে দিয়েছে। ধূপ করে এসে পড়লো ডাকাতদের একজনের ওপরে। এতটাই ভয়াবহ আঘাত যে সে সোজা পাথরের নিচে চাপা পড়ে গেল। দৃশ্যটা আমার চোখের সামনেই ঘটলো। বাকিরা এক মুহূর্তে স্তব্ধ। তারপর যা হয়, তারা ছুটে পালালো যে যার মতো অন্ধকারের দিকে। আমাদের গা থেকে সেই দম চাপা হাত সরে গেল। আমি ছুটে গিয়ে বউকে ধরে রাস্তার ধারে বসালাম। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছি। বউ কাঁপছে। কাঁধে হাত রেখে বললাম, চলো উঠে বসো, এখনই বেরিয়ে যাই। ঠিক তখনই
এমন এক কণ্ঠস্বর কানে এলো যে আমি চিনে ফেললাম। সে বলল, দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। কণ্ঠটা সেই চাদর ঢাকা মেয়েটির। তার উচ্চারণ, কথার তাল, তার ভাঙা উর্দুর টান সব এক। হাজার কণ্ঠের মাঝেও আমি ওটাকে আলাদা করে চিনতে পারি। আমি 1 সেকেন্ড দেরি করলাম না, বউকে ধরে গাড়িতে তুলে বসলাম। স্টার্ট দিলাম, গাড়ি ঘুরিয়ে দিলাম ইসলামাবাদের দিকে। যেভাবে সম্ভব, যতটা দ্রুত সম্ভব। পাহাড়ি বাঁক, ওপরে ওঠা, নিচে নামা, চাকা মাটি ছুঁয়ে চলা, সবই এক টানে। পেছনের আয়নায় এক ঝলক দেখতে পেলাম রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। তার মুখ তখনও ঘোমটার আড়ালে। আজও যখন এই কথাগুলো মনে করি আমার বুক কেঁপে ওঠে। যদি সে না আসতো, যদি সেই সতর্ক বার্তা না দিত, যদি সেই পাথরটা না পড়তো, তাহলে আমাদের কি হতো কল্পনা করতেও ভয় লাগে। আল্লাহর অশেষ রহমতে যে আমরা বেঁচে ফিরেছি, আর সেই অচেনা কণ্ঠস্বর, সেই ঘোমটা ঢাকা মুখ আজও সেই কারণে আমি ভুলতে পারিনি। আমি যতবার ভাবি, চোখ থেকে টুপটাপ অশ্রু পড়ে। মনে হয় মানুষের জীবনে এমন কিছু রাত থাকে যা একবার দেখলেই সারা জীবন ছায়ার মতো পিছু নেয়। সেই রাতটা আমাদের জীবনে ঠিক তেমনই এক রাত, যেখানে ভয়, কৌতূহল, প্রার্থনা আর রহস্য একসঙ্গে হাত ধরে চলেছিল। আর আমাদের পরীক্ষা নিয়েছিল প্রতিটি বাঁকে। তার পরের অংশে বলার মতো কিছু নেই। আমরা রাস্তা ছেড়ে মূল সড়কে এসে পড়লাম। শহরের প্রথম আলো চোখে পড়তেই বুকটা একটু ফুরফুরে হলো। গাড়ির ইঞ্জিনের গুনগুন শব্দ তখনও কানে বাজছে। বউ খুব চুপচাপ। আমি কিছু বলিনি, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরেছিলাম। আমরা দুজনেই জানতাম সেই রাতটা আমাদের জীবনের গল্পে এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকবে। আলাদা করে কারো কাছে প্রমাণ করার কিছু নেই। আমরা যা দেখেছি, যা শুনেছি, তা কেবল আমাদেরই দেখা, আমাদেরই শোনা। কিন্তু তাতে কি সত্য কমে যায়? না, বরং সেই অনুভূতির রং আরো গাঢ় হয়। আমি আপনাদের কাছে বলি, আপনারাই বিচার করুন। আমরা কি কেবল ভয় পেয়েছিলাম, নাকি সত্যি অদ্ভুত কোনো এক রহস্যে নিজেদের জড়িয়ে ফেলেছিলাম? মোটামুটি এই হচ্ছে ঘটনা। এটা বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার নাম নাফিসা, আর আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার জীবনের এক অন্ধকার সত্যি। আমার বিয়ে আজ থেকে প্রায় 10 বছর আগে হয়েছিল। ঠিক কেমন পরিস্থিতিতে হয়েছিল আর কার সঙ্গেই বা হয়েছিল সেটা বলে সময় নষ্ট করব না। সত্যি বলতে ব্যাপারটা এমন ছিল যে আমি এই মানুষটিকে বিয়ে করতে একেবারেই ইচ্ছুক ছিলাম না। আমাকে জোর করে এই ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, যেমনটা অনেক মেয়েই সাধারণত তাদের পরিবারের চাপের মুখে পড়ে করে ফেলে। মানুষটা ছিল ভীষণ রুড, অহংকারী আর এক কথায় বন্য স্বভাবের। আমি যতই মানা করি না কেন, কোনো লাভ হয়নি। বাগদান সম্পন্ন হয়ে গেল এবং বিয়ের পর আমি কানাডায় চলে এলাম। কানাডায় এসে আমি বুঝতে পারলাম আমি তাকে যতটা খারাপ ভেবেছিলাম সে আসলে তার চেয়ে কয়েক সুগুণ বেশি নিকৃষ্ট একজন মানুষ। সে কারোর সঙ্গেই ভালোভাবে মানিয়ে চলতে পারত না, নিজের পরিবারের সঙ্গেও না, মা বাবার সঙ্গেও না, এমনকি অফিসের সহকর্মীদের সঙ্গেও তার বনিবনা হতো না। সে ছিল একদমই অদ্ভুত ধরনের একজন মানুষ। মাঝে মাঝে তো আমার তাকে মানসিক বিকারগ্রস্ত রোগীও মনে হয়েছে। মুখে যদিও সে বড় ধার্মিকের ভান করত, কিন্তু তার সবচেয়ে বড় ঘাটতি ছিল ইখলাকের, যা আমাদের ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। এই লোকটির নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না। এই কারণেই তার শত্রুর কোনো অভাবও ছিল না। যার সঙ্গেই তার দেখা হতো তাকে শত্রু বানিয়ে ফেলাটা ছিল তার স্বভাব। তার কারণে প্রতিবেশীরা যেমন শান্তিতে ছিল না, তেমনি তার বোনেরাও তার মতোই নিকৃষ্ট আচরণের ছিল। সে যতটা দুষ্টু প্রকৃতির ছিল, তার বোনেরা ছিল তার চেয়েও বেশি। পরে আমি জানতে পারি তার বোনেরা জাদুবিদ্যা চর্চা করত।
আমি যেমনটা বলেছিলাম আগেই, তার আচরণ শুধু আমাদের সঙ্গে নয়, বাইরের সবার সঙ্গে অত্যন্ত খারাপ ছিল। সবাইকে অপমান করা আর গালিগালাজ করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। এমনকি আমাদের সন্তান হওয়ার পরে সে ঘরটাকে একটা কারাগারের মতো পরিবেশে পরিণত করেছিল। আমরা তার চেহারা দেখলেই ভয় পেতাম। রাতে যখন তার বাড়ি ফেরার সময় হতো, তখন সারাটা ঘরে এক অদ্ভুত ভয়ের পরিবেশ বিরাজ করত। তার বোনেরা কক্সবাজারে থাকত। একবার সে তার পরিবারের লোকদের দেখতে কক্সবাজার গিয়েছিল। তার কক্সবাজার যাওয়ার পেছনে একটা বিশেষ কারণও ছিল। সে খবর পেয়েছিল যে কক্সবাজারে তার কিছু সম্পত্তি আছে যা তার বোনেরা দখল করে নিয়েছে। এই কারণেই সে বাংলাদেশ গিয়েছিল এবং সেখানে গিয়ে বোনদের সঙ্গে প্রচণ্ড ঝগড়াও করেছিল। আমি আগেই আপনাদের যেমনটা বলেছি, সে নিজে যতটা খারাপ ছিল, তার বোনেরা ছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ঘটনাটি বলার সময় আমি খুব আপসেট হয়েই বলছি। যদি আমার কথায় কোনো ভুল বা খারাপ কিছু প্রকাশ পায়, তার জন্য সম্পূর্ণ দায়ী ওই ব্যক্তি। যদিও তার নিজের বোনদের সঙ্গে তার ঝগড়া হলো, কিন্তু স্বাভাবিকভাবেই টাকার লোভ কাউকে ছাড়তে চায় না। তার বোনেরা আগেই বলেছে জাদুবিদ্যার চর্চা করত। বোনেরা যখন টাকা হাতছাড়া করতে চাইল না, তখন তুমুল ঝামেলা শুরু হলো। শেষ পর্যন্ত সে টাকা নিয়ে লড়াই করে কানাডায় ফিরে এলো। কিন্তু কানাডায় আসার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমেই তার এমন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটল, যেখান থেকে হয়তো কারো পক্ষেই বেঁচে ফেরা সম্ভব না। কিন্তু এই কই মাছের জাত আমাদের সবার দোয়ার বিপরীতে ঠিকই বেঁচে গেল। আপনি ভাবুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ কি থাকতে পারে যার পরিবারের সবাই তার মৃত্যু কামনা করে? এই একটা কথাই বুঝিয়ে দেয় সে কেমন মানুষ ছিল। যাই হোক, ওই দুর্ঘটনায় তার শরীরের এমন কোনো হাড় ছিল না যা ভাঙেনি। কিন্তু 6 মাস পর সে আবার সুস্থ হয়ে উঠল এবং তারপর থেকেই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করেই তার উপর অদ্ভুত কিছু ভর করত। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো মাথায় কোনো গুরুতর আঘাত পাওয়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু ডাক্তাররা সব রকম টেস্ট করে তার মস্তিষ্ক দেখল একদম ঠিকঠাক আছে। কিন্তু আমি জানি না তার ঠিক কি হয়েছিল। হঠাৎ করেই সে নারীদের মতো হেসে উঠত, আবার কখনো কুকুরের মতো 4 পায়ে ভর দিয়ে হেঁটে বেড়াত। এমন একজন কঠিন প্রকৃতির মানুষ, যে হয়তো বছরে একবারও হাসত না, সে যখন এমন সব কাজ করত, তখন আমাদের ভীষণ অবাক লাগতো। সে খলখল করে এমনভাবে হাসত যে ঘন্টার পর ঘন্টা ধরে হাসতেই থাকত। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, নাফিসা, দেখো সামনে মানুষ দাঁড়িয়ে আছে। আমি সেদিকে তাকালাম, যেদিকে সে ইশারা করেছিল, কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু সে ভয়ঙ্কর চোখে এমনভাবে ওদিকে তাকিয়েছিল যেন সত্যিই তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কাকে দেখতে পাচ্ছ? সে বলল, কিছু অদ্ভুত কালো চেহারার মানুষ, তাদের সারা গা লোমে ঢাকা, চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের হাতে মানুষের খুলি। তখন বেশ রাত ছিল, আর সে যেভাবে অদ্ভুত অদ্ভুত সব কথা বলছিল, সেসব শুনে আমার ভেতর একটা ভয় কাজ করতে শুরু করেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা এই যে সে অফিসে গেলে সবকিছু একদম স্বাভাবিক থাকতো। এখন পর্যন্ত তার অফিস থেকে এমন কোনো অভিযোগ আসেনি যে সে সেখানে কোনো অস্বাভাবিক আচরণ করেছে, কিন্তু বাসায় এলেই একেবারে অন্যরকম হয়ে যেত। তারপর তার আলমারির ভেতর থেকে আমরা সূঁচ খুঁজে পেতে শুরু করলাম। এত পরিমাণে সূঁচ পাওয়া যাচ্ছিল, আমরা বুঝতেই পারছিলাম না এগুলো কে বা কারা রেখে যাচ্ছে। যখনই কেউ আলমারি থেকে শার্ট বা প্যান্ট বের করত, হঠাৎ করে অনেকগুলি সূঁচ নিচে পড়ত। একদিন সে কাজ থেকে ফিরে এসে চুপচাপ ছিল, খাবারও খেলো না, না কোনো কথা বলল, সোজা নিজের ঘরে ঢুকলো। ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ আসতে শুরু করলো। প্রথমে আমি আর আমার বাচ্চারা ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমাদের বাড়িতে কুকুর কোথা থেকে এলো। কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম, তখন বুঝলাম আওয়াজটা তার ঘর থেকেই আসছে। আমি দরজা খুলতেই দেখলাম তার 2 হাত আর 2 পা কুকুরের মতো মাটিতে রাখা, আর সে আমাদের দিকে খুবই হিংস্রভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছিল যেন সে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। আমরা ভয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু সে দৌড়ে আমাদের দিকেই আসছিল। দরজাটা বন্ধ করে দেয়ায় তার মুখে সজোরে দরজা ধাক্কা খেল, আর সে
অজ্ঞান হয়ে পড়ে গেল। বাধ্য হয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে সব ধরনের স্ক্যান, টেস্ট সবকিছুই করা হলো। রেজাল্ট স্বাভাবিক। আমি যখন ডাক্তারদের তার অবস্থার কথা জানলাম, তারা আমার কথা শুনে অবাক হয়ে গেল। তারা বলল, আমরা বুঝতেই পারছি না আপনি কি বলছেন, তার সব রিপোর্ট তো স্বাভাবিক। সেই ডাক্তার যখন তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করে দিলেন, আমরা তখন তাকে জোর করে সেই ডাক্তারের কাছে নিয়েও গিয়েছিলাম। সেখানেও সে একদম স্বাভাবিক আচরণ করল, কিন্তু ঘরের দরজায় পা রাখার সঙ্গে সঙ্গেই তার ভেতরে এক অজানা শক্তি ভর করত। একদিন হঠাৎ করে সে বানরের মতো আচরণ শুরু করলো আর আমাদের বাড়ির গাছে উঠে বসে রইল। তাকে গাছ থেকে নামানোর জন্য আমাদের পুলিশ ডাকতে হয়েছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আসলে তার হয়েছেটা কি? বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই তার আচরণ দিন দিন আরো অদ্ভুত হয়ে যাচ্ছিল। যদিও তার বোনেরা তার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, তাদের কোনো ফোনও আসতো না আর তারা কোনো খোঁজ খবরও নিত না। সত্যি বলতে ওই লোকটা তার পরিবারকে খুব ঘৃণা করত, কিন্তু সে যেভাবে অস্বাভাবিক আচরণ করছিল তাতে আমি আর আমার বাচ্চারা খুব ভয়ের মধ্যে ছিলাম। আমরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাতাম, যেন সে রাতের বেলা আমাদের উপর আক্রমণ করতে না পারে। কিছুদিন পর থেকে এমন হতে লাগলো যে সে গভীর রাতে বাড়ির দরজা খুলে বাইরে দৌড় দিত। মেইন হাইওয়ের ওপর দিয়ে সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতো। অনেকবার তো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচেও গিয়েছে। পুলিশ তাকে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো। এই কারণে আমাদের বাড়িতে বিশেষ ধরনের দরজা লাগাতে হয়েছিল, যেটাতে বিশেষ ধরনের লক ছিল। এর ফলে রাতে সে হঠাৎ করে উঠে পালিয়ে যেতে পারত না। একটা ব্যাপার দেখে আমরা খুব অবাক হচ্ছিলাম যে অফিসে সে একদম ঠিকঠাক থাকতো, সেখানে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো, সব ধরনের কাজ করত, কিন্তু বাড়ির দোরগোড়ায় পা রাখার সঙ্গে সঙ্গেই সে অস্বাভাবিক। একবার আমাদের ল্যান্ডলাইনে তার এক কাজিনের ফোন এসেছিল। সে তার এক দূর সম্পর্কের কাজিন ছিল। সেই আমাকে তার বোনদের ব্যাপারে সবটা খুলে বলেছিল। সে বলতে শুরু করলো যে তার বোন একজন ভয়ঙ্কর জাদুকরী, আর তার ভাই যখন থেকে বাংলাদেশ থেকে ফিরেছে তখন থেকে সে তার উপরে কালো জাদু করছে। সে নাকি অনেকবার তার বোনের হাতে পুতুলও দেখেছে, যেখানে তার ভাইয়ের নামও লেখা ছিল। প্রথম দিকে এসব ঘটনা শুধু তার সঙ্গেই ঘটেছিল, কিন্তু ধীরে ধীরে তার প্রভাব পুরো ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। সারা ঘরে এক অদ্ভুত গন্ধ লাগতো, মনে হতো যেন এখানে কাঁচা মাংস রাখা হয়েছে। ঘরটা সবসময় অন্ধকারময় মনে হতো। আমার আর আমার বাচ্চাদের এই ঘরে এত বেশি অস্বস্তি লাগতো যে আমরা ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে গাড়িতে বসে থাকতাম। ডাক্তাররা লোকটাকে ঘুমের ওষুধ দিয়েছিল, কিন্তু আমার আর বাচ্চাদের মনে কোনো শান্তি ছিল না। আমরা প্রায় লং ড্রাইভে বেরিয়ে যেতাম। ঘরে ফেরার কথা ভাবলেই আমাদের মেজাজ খারাপ হয়ে যেত। ঘরে ঢুকলেই মনে হতো যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। অদ্ভুত একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল। আর এর সবকিছুর শুরু হয়েছিল ঠিক তখন থেকেই, যখন সে বাংলাদেশ থেকে ফিরে এসেছিল। তারপর ফাইনালি ধীরে ধীরে তার অবস্থা অফিসেও খারাপ হতে শুরু করলো। অর্থাৎ যে পরিস্থিতি আগে শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ ছিল, সেটা এখন অফিসেও প্রকাশ পেতে শুরু করলো। ফলস্বরূপ তাকে 2-4 দিনের মধ্যেই অফিস থেকে বরখাস্ত করা হলো। যে পাগলামি আগে শুধু বাড়িতে এসে করত, সেটা এখন সারাক্ষণই চলতে লাগলো। সে দিন রাত ঘরে শুয়ে থাকতো আর অদ্ভুত সব কথা বলতো। আমরা সবাই তাকে ভয় পেতে শুরু করলাম। বহুবার তাকে হাসপাতালে ভর্তিও করে দেখেছি, কিন্তু ডাক্তাররা কিছুদিন পরেই তাকে ছেড়ে দিত। তারা বলতো, এখন তাকে বাড়িতে রেখে ওষুধ খাওয়াতে হবে। তারপর হঠাৎ করে যা ঘটেছিল সেসব আবার নতুন করে শুরু হয়ে গেল। মানে সে আবার তার কল্পনার কালো অবয়বগুলো দেখতে শুরু করলো। বসে থাকতে থাকতে হঠাৎ করে চিৎকার করে বলতো, ওই দেখো, ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, তার মুখটা লাল হয়ে যাচ্ছে, পুরো শরীর কালো হয়ে গেছে, সে আমাকে মেরে ফেলবে। আমরা ভাবতাম হয়তো মানসিক ভারসাম্য হারানোর কারণেই তার হ্যালুসিনেশন হচ্ছে। না হলে এমন করে কেউ বলতে পারে কাউকে দেখতে পায়? আমাদের চোখের সামনে তো কিচ্ছু নেই। বাড়িতে আমরা সবাই সারাক্ষণ একটা আতঙ্ক নিয়ে থাকতে শুরু করি। সেই সূঁচগুলো আলমারি থেকে বের হওয়া বন্ধ হয়নি তখনও। এর পাশাপাশি আমাদের ঘরে তখন পর্যন্ত আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। একদিন আমরা সবাই রাত্রে ঘুমাচ্ছিলাম। রাত 2টো নাগাদ হঠাৎ করে আমাদের ঘরের সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করলো। এই অ্যালার্মটা তখনই বাজে যখন কেউ ভেতর থেকে বাইরে জোর করে যাওয়ার চেষ্টা করে, অথবা বাইরে থেকে ভেতরে জোর করে ঢোকার চেষ্টা করে।
প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাদের বয়স তখন খুবই কম ছিল। আমার প্রথম চিন্তা হলো হয়তো লোকটা আবার ঘর থেকে পালাবার চেষ্টা করছে। কিন্তু আমি যখন তার ঘরের দরজার দিকে তাকালাম, দেখলাম সেটা বন্ধ। আমি দরজার কাছে গিয়ে সাবধানে একটু ফাঁক করে দেখলাম সে গভীর ঘুমে অচেতন। পুরো বাড়িতে অ্যালার্ম বাজছিল, তবু ওষুধের কারণে এতটাই ঘুমে আচ্ছন্ন ছিল সে যে অ্যালার্মের আওয়াজ তাকে জাগাতে পারেনি। আমি যখন মেইন দরজার দিকে এগোতে লাগলাম তখন ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো কোনো চোর বা ডাকাতে ঢুকে পড়েছে। মেইন দরজার কাছে পৌঁছে দেখলাম দরজাটা হাট করে খোলা। আমি দ্রুত ঘরে ঢুকে পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে পুরো বাড়িটা তন্ন তন্ন করে তল্লাশি করলো, আমাদের সিসিটিভি ফুটেজ দেখলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। আমরা যখন ক্যামেরার ফুটেজ দেখলাম তখন দেখতে পেলাম দরজাটা নিচ থেকেই খুলে গিয়েছিল। অথচ ওই লোহার দরজা আমরা বিশেষভাবে তৈরি করিয়েছিলাম। ওই দরজা এভাবে নিজে থেকে খুলে যেতে পারে না। পুলিশও অবাক হয়েছিল। তারা সেই কোম্পানিকে ফোন করে ডেকেছিল যারা দরজাটা তৈরি করেছিল। ওই একটা ইলেকট্রিক দরজাই ছিল। তারা এসে সব পরীক্ষা করলো। তারা বলল দরজাটা নিচ থেকে খুলে যাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু যখন তারা কোনো কারণ খুঁজে পেল না তখন বলে দিল যে ম্যাল ফাংশন হয়েছে। এই ঘটনা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। আপনারাই ভাবুন তো, একটা পাগল লোক বাড়িতে আর আমি একজন মহিলা, সঙ্গে আমার দুটো বাচ্চা। আমার জন্য সবকিছু সামলানো কতটা কঠিন ছিল। এরপর একদিন আমি কোনো একটা কাজে বাইরে যাচ্ছিলাম। ওই লোকটা তখন বাড়িতে ঘুমিয়েছিল। বাচ্চারা আমার সঙ্গে ছিল, তাই সে বাড়িতে একাই ছিল। আমি যখন এই ধরনের কোনো কাজে যেতাম তখন তার ঘরে একটা ক্যামেরা লাগিয়ে যেতাম, যেন সে যদি কোনো অদ্ভুত কাজ করে বা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে পারি। আমার সেই ক্যামেরার মোশন ডিটেক্টর ছিল। এই ক্যামেরার একটা বিল্ট ইন ফিচার এটা। যদি কেউ ক্যামেরার সামনে আসতো তাহলে আমার মোবাইলের সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন চলে আসতো। সেদিন দুপুরের কথা, আমি বাচ্চাদের নিয়ে শপিং করতে বের হয়েছি। হঠাৎ করে আমার ফোনে একটা বিপ শব্দ হলো। আমি মোবাইল খুলে ক্যামেরার অ্যাপ্লিকেশনে একটা নোটিফিকেশন দেখলাম। মোশন ডিটেক্টর কোনো একজনকে শনাক্ত করেছে। তার মানে ওই পাগল লোকটার ঘরে অন্য কেউ আছে। আমি লাইভ ফুটেজে দেখতে লাগলাম, কিন্তু দেখলাম সে একদম শান্তভাবে ঘুমিয়ে আছে। ঘরে বা আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। তবে ক্যামেরা বারবার আমার ফোনের নোটিফিকেশন পাঠিয়ে যাচ্ছিল। ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করছিল। আমার তো ভয় অবস্থা খারাপ। যদিও ক্যামেরায় ফুল বাড়িটা দেখা যাচ্ছিল, ওই লোকটা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, তবুও ক্যামেরা বারবার বলছিল কেউ একজন আছে। ভয়ের চোটে আমার আর বাড়িতে ফেরার ইচ্ছে করছিল না। পুলিশ ডাকারও কোনো মানে হয় না, কারণ তারা এসে সারা বাড়ি তল্লাশি করে বলবে যে কেউ নেই। আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম ক্যামেরা যাকে শনাক্ত করছে সেটা কোনো মানুষ নয়, বরং অন্য কিছু। প্রতি 15-20 মিনিট পর পর আমার ফোনে নোটিফিকেশন আসছিল যে ক্যামেরা কারোর উপস্থিতি শনাক্ত করতে পেরেছে। এবার আমি বাড়ি ফেরার সাহসই পেলাম না। আমি আর আমার বাচ্চারা রাত পর্যন্ত একটা রেস্টুরেন্টে বসে রইলাম। যখন নোটিফিকেশন ফুললি বন্ধ হয়ে গেল তখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সেদিনই আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম যে ওই খারাপ লোকটার ওপর তার শয়তান বোনেরা জাদু করেছে, যার কারণে আমরা সবাই ভুগছি। এই তো মাত্র 3-4 দিন আগের ঘটনা। আমি যখন তার কাপড় পরিষ্কার করার জন্য নিয়েছিলাম তখন দেখি সেখানে রক্তের ছিটা। পুরো কাপড়টা রক্তে ভেজা। মনে হচ্ছিল যেন কাপড়গুলোকে রক্তে ডোবানো হয়েছে। আমি ওই জামা কাপড় দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ সে ঘুম থেকে জেগে উঠল। দেখো দেখো, আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তখন রাত 11টা বাজে। আর এমন সময়ে কেউ এমন কথা বললে কেমন লাগে, বিশেষ করে ক্যামেরা যখন কাউকে ডিটেক্ট করেছে। আমি সত্যিই ভয়ে ভয়ে চোখ তুলে সেদিকে তাকালাম, যেদিকে সে ইশারা করেছিল। যে দিকটায় দেখাচ্ছিল সেটা ছিল আমাদের বেডরুমের দরজা। আমি চুপচাপ নিজের নিরাপত্তার জন্য দোয়া পড়তে লাগলাম। তারপর আমি নিজের চোখে এমন এক অবিশ্বাস্য জিনিস দেখলাম যা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। সে যেদিকে ইশারা করেছিল সেখানে একটা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটা নিজে থেকেই ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল।
আমার তখন এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল আমার শরীরের সব রক্ত শুকিয়ে গেছে, মাথা ঘুরতে শুরু করছে। এমন স্পষ্ট একটা প্রমাণ আমার চোখের সামনে। চেয়ারটা নিজে থেকে এগিয়ে গেল, আর তারপর ঘরের দরজাটাও বন্ধ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে দরজাটা খুললাম আর দৌড়ে বাইরে চলে গেলাম। তারপর আমি আমার বাচ্চাদের ঘরে গিয়ে শুয়ে পড়লাম আর অঝরে কাঁদতে লাগলাম। আমার বাচ্চারা আমাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। তারা আমাকে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার কি হয়েছে? কিন্তু ভয়ে আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। এদিকে আমার পরিবারও আমার জন্য খুব চিন্তিত ছিল। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। আমার মা তো আমাকে এও বলেছিল যে সবকিছু ছেড়ে দেশে চলে আয়, কিন্তু আমি কিভাবে ফিরে আসতাম? আমার সবকিছু তো এখানেই গোছানো ছিল। বাচ্চারা এখানে পড়াশোনা করছিল, এখানকার পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিয়েছিল। আমি জানতাম আমার বাচ্চারা বাংলাদেশে গিয়ে খাপ খাওয়াতে পারবে না, তারা ওই পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারবে না। তাই আমি আমার বাচ্চাদের জীবনটাকে আরো এলোমেলো করে দিতে চাইনি। এরপর এক রবিবারের ঘটনা। আমি আর আমার বাচ্চারা বাইরে বাগানে খেলা করছিলাম। খেলতে খেলতে আমরা একটা সেলফি তুললাম। তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই পাগল লোকটার ঘরের জানালাটা দেখা যাচ্ছিল। আমি ওই ছবির ভেতর একটা ছায়ামূর্তি দেখতে পেয়েছিলাম। আমি তো ওই ছায়ামূর্তি দেখে ভয় পেলাম। মানে আমার আর আমার দুই বাচ্চার ছবির ঠিক মাঝখানে সেটা দাঁড়িয়েছিল। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম এবার বাচ্চাদের নিয়ে দেশে ফিরতেই হবে। দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছিল। আমার ভয় হচ্ছিল এর প্রভাব আমার বাচ্চাদের উপরে না পড়ে। আর তারপরেই সেই রাতের ঘটনা ঘটল। ওই পাগল লোকটার ঘর থেকে হঠাৎ করে চিৎকার আর গোঙানির আওয়াজ আসতে শুরু করলো। ওই বিকট আওয়াজে আমার বাচ্চারা ঘুম থেকে জেগে উঠল। আমরা সবাই ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলাম। আমি দৌড়ে তার ঘরে গেলাম এবং দেখলাম সে থরথর করে কাঁপছে আর কোনো কিছুর দিকে ইশারা করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? সে একটা দিকে ইঙ্গিত করলো। ওরা আমাকে নিতে এসেছে, ওরা আমাকে নিয়ে যাবে, আমি আর বাঁচব না, আমি মরে যাচ্ছি। তখন রাত প্রায় 2-2:30 বাজে। এমন একটা সময়ে এমন একটা জায়গায় কেউ এই ধরনের কথা বলছে যেখানে আগেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমি নিজে সবকিছু দেখেছি। বিশ্বাস করুন, আমি ভয়ে কাঁপছিলাম। ও আবারও বলল, আমি মরে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসেছে, আমাকে ছাড়বে না। আমি আমার বাচ্চাদের নিয়ে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত ধরে তার চিৎকারের আওয়াজ শুনলাম, আর আমি আমার বাচ্চারা শুধু কেঁদেই গেলাম। এই ভয়াবহ অবস্থার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে চোখ খুলতেই ভয়ে ভয়ে তার ঘরের দিকে গেলাম। দরজাটা খুলতেই দেখলাম সে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার মৃত্যুর পর আমি তাড়াতাড়ি ওই বাড়িটা বদলে ফেলি। এই মানুষটার সঙ্গে আর কোনো দিনও কোনো মানসিক সম্পর্ক রাখতে চাইনি, আগেও ছিল না। জোর করে আর যাই হোক বিয়ের সম্পর্ক হয় না। আমি তাকে কোনোদিনও আমার স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। আজ পর্যন্ত আমি কোনো মানুষের প্রতি এতটা ঘৃণা দেখাইনি। সে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু এই ঘটনা সবার জন্য একটা বড় শিক্ষা, বিশেষ করে সেই ছেলে মেয়েদের জন্য যারা নিজেদের বাড়ির পরিবেশটাকে নষ্ট করে ফেলে, সবার সঙ্গে খারাপ আচরণ করে। আমি জানি না তারা কতজনকে নিজের শত্রু বানিয়ে ফেলে। তাদের জন্য দোয়া তো দূরের কথা, সবাই তাদের অভিশাপই দেয়। রাসেল ভাই, আমি শিহাব, বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আমরা ঢাকার উত্তরায় থাকি। ঘটনা শুরু হয় 2018 সাল থেকে। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম। মোটামুটি ভালো স্টুডেন্ট হওয়ায় বাবা মায়ের ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করানোর, কিন্তু আমি সব সময় চিন্তা করতাম ইউরোপের ভালো কোনো দেশে গিয়ে সেটেল করব। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। আমি আমার বর্তমান ঘটনার বর্ণনা আলাদা আলাদাভাবে দেব, কেননা বেশ কিছু ঘটনা যা আলাদাভাবে বর্ণনা করলে আপনাদের এবং শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে। ঘটনা শুরু হয় আমার পড়াশোনাকে কেন্দ্র করে। হঠাৎ করেই পড়াশোনা বন্ধ করে দিলাম। সাল 2018। তখন অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন। বন্ধুরা সবাই অবাক পরীক্ষা না দেওয়ার জন্য। পাশাপাশি আমার বাবা মাও অনেক অবাক হয়েছিলেন, কারণ আমার আব্বুর অনেক স্বপ্ন ছিল আমাকে পড়াশোনা করানোর। দীর্ঘদিন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে আমি ব্যর্থ। 2017 সাল থেকে করোনার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেও আমি বিদেশ যেতে পারিনি। অথচ আমার সাথে যারাই ছিল সবাই আমার চোখের সামনে দিয়ে ইউরোপ চলে গেছে।
একই এজেন্সির মাধ্যমে। আমার বেলাতেই আমার ভিসা হয় না, পারমিট হয় না, স্টুডেন্ট ভিসায় অ্যাপ্রুভাল আসে না, আরো বিভিন্ন সমস্যা। তাছাড়া কিছু কিছু দেশে ঘুরে পাসপোর্ট ভারী করলাম, টাকা পয়সা খরচ করলাম, কাজ হলো না। এভাবেই একসময় কোভিড চলে আসলো। সাময়িক সময়ের জন্য সবকিছু বন্ধ হয়ে গেল। আমার আব্বু ঢাকায় চাকরি করতেন, এখনো করেন আপনাদের দোয়ায়। হঠাৎ করেই আব্বুর অসুস্থতার কারণে আমাদের ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে আসি আমরা। এখন যে জায়গায় আছি সেখানে। ওইদিকে বিদেশের কার্যক্রম বন্ধ থাকায় চিন্তা করলাম বেকার না থেকে টুকটাক কাজকর্ম করি। আর হ্যাঁ, যে কথা বলতে ভুলে গিয়েছিলাম তা হচ্ছে আমি বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতাম সব সময়। কিন্তু ভাইরাসের কারণে লকডাউনে পড়ে ইউরোপের এজেন্সিগুলো বন্ধ ছিল এবং দেশের বাইরে ভারতে যাওয়াও নিষিদ্ধ ছিল। যাই হোক, ঘটনায় ফিরে আসি। একটা ছোটখাটো জব ম্যানেজ করলাম পুরান ঢাকায় সেলসম্যানের। পাশাপাশি বন্ধুদের সাথে সেখানেই ব্যাচেলার থাকা শুরু করলাম। বেশ ভালোই চলছিল দিনকাল। মোটামুটি ব্যবসা খুব কম সময়ে ভালো বুঝতে পারায় চিন্তা করলাম ব্যবসাটাই কন্টিনিউ করব। বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিলাম। বাসার সবাই, আত্মীয় স্বজন সবার সাথে কথা বললাম। ব্যবসা শুরু করতে তাদের সাহায্য করতে হবে, টাকা পয়সা দিতে হবে। বিদেশে যাওয়ার জন্য আমার কাকাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। কাকারা রাজি হয়েছিলেন, ব্যবসা করার জন্যও কাকারা টাকা দিতে রাজি। কিন্তু আসল সমস্যার শুরু এখান থেকেই। পুরান ঢাকায় আমরা যে বাসাটাতে থাকতাম তা ছিল 8 তলায়। বাসাটার একটু বর্ণনা দিলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 2 ইউনিটের বাসা। আমরা উত্তর পাশের ইউনিটে থাকি। 3টা রুম, একটা কিচেন, ডাইনিং একটা এবং 2টা ওয়াশরুম, সাথে 2টো বারান্দা। বাসার সামনের দিকটায় রাস্তা, আর ওই পাশে 6 তলা একটা বিল্ডিং এবং 2 পাশে যথাক্রমে 4 তলা এবং 5 তলা 2টা বিল্ডিং। ঘটনায় ফিরে আসি। ভালো দোকানের খোঁজ রেখে আমি আমার চাকরি করতে থাকলাম। কিন্তু হঠাৎ করেই এক বৃহস্পতিবার দোকান থেকে ফিরে রাতে আমি ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার হওয়ায় অনেকেই গ্রামের বাড়ি চলে গেছে। আমার রুমে আমি একাই ছিলাম। পাশের রুমে আমার 2 বন্ধু এবং আরেক রুমে ছোট এক ভাই ছাড়া আর কেউ নেই। ঘুমের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম পায়ে লোমশ কিছুর উপস্থিতি টের পাচ্ছি। সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলাম কালো রঙের একটা বেড়াল। সাথে সাথেই বারান্দায় চলে গেল বেড়ালটা। বারান্দায় গিয়ে দেখি কোনো বেড়াল নেই। আর বারান্দার গ্রিল এমন ভাবে ছিল যে চাইলেও কোনো বেড়াল সেখান দিয়ে বেরিয়ে বাইরে যেতে পারবে না। ঘটনা বেশি গুরুত্ব না দিয়ে আমি একটা সিগারেট খেয়ে স্বাভাবিক হয়ে বারান্দার দরজা লাগিয়ে দিলাম এবং পুনরায় ঘুমিয়ে পড়লাম। কিন্তু এরপর ঠিক একই ঘটনা রাত 3টার দিকে আবারও ঘটল। কিন্তু এবার বেড়াল ছিল সাদা রঙের। বেড়াল সরাসরি ডাইনিং এর দিকে বের হয়ে যায় এবার, এবং আমিও বেড়ালটা খোঁজার জন্য ফুল ঝাড়ু নিয়ে বের হয়ে যাই। কিন্তু আশ্চর্যের বিষয়, 2 রুমের দরজাই বন্ধ, বাথরুমের দরজাও লাগানো, কিচেনের জানালাও লাগানো। এই অবস্থায় একটা বেড়াল বাইরে বেরিয়ে যাবে কিভাবে? আমি সেই বেড়ালের আর কোনো সন্ধান পাইনি। তখন মনের ভেতর একটু ভয় কাজ করতে থাকে। আমি পাশের রুমে আমার বন্ধুদের ডেকে তাদের সাথে ঘুমিয়ে পড়ি। এর কয়েকদিন পরে আমি অসুস্থ হয়ে যাই। আমার কোমরে প্রচন্ড ব্যথা শুরু হয়। অনেক মেডিসিন খাই, ভালো হয় না। ঢাকা মেডিকেল কাছে থাকায় সেখানে গিয়েও ডাক্তার দেখালাম, ভালো হলো না। ধানমন্ডিতে গিয়ে একটা বেসরকারি হাসপাতালে নামকরা ডাক্তার দেখালাম, ভালো হলো না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তারদের দেয়া মেডিসিন খাচ্ছি ঠিক মতো, তবে সন্ধ্যার পরে বাড়ি ফিরলে আর উঠোনে দাঁড়ানোর ক্ষমতা আমার থাকতো না। বিছানায় শুয়েই থাকতাম আর আল্লাহর কাছে সুস্থতা কামনা করতাম। আমার কোমর থেকে পা অবধি অবশের মতো হয়ে যেত। আমার পা ঝিম ধরে থাকতো ঘন্টার পর ঘন্টা। মোটামুটি কিছুটা সুস্থ হলাম কিছুদিন পর, তাও শরীর বন্ধ করে রাখতাম সব সময়। এরপর হঠাৎই আমার ব্যবহারে পরিবর্তন আসে। দোকানে ঠিকমতো ডিউটি করতাম না, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতাম, দোকানে বসে চিল্লাচিল্লি করতাম, খারাপ ভাষায় গালিগালাজ করতাম। কিন্তু বসের সাথে সম্পর্ক ভালো হওয়ায় এবং ফ্রি হওয়ার কারণে সে এগুলো স্বাভাবিকভাবে নিত। তাছাড়া অন্য মনস্ক হয়ে থাকতাম সব সময়। কাস্টমারদের সাথে তেমন কথাবার্তা বলতাম না, মাল বিক্রি করার কোনো আগ্রহই ছিল না।
এরপর থেকে কিছু ছোটখাটো ঘটনা ঘটতে থাকে আমার সাথে। যেমন একদিন আমি মেমো করব বলে কলম খুঁজে পাচ্ছি না। আমার পাশে থাকা বড় ভাই আমাকে জিজ্ঞেস করে, কি খুঁজছো? আমি বললাম কলম। সে বলল, কলম তো তোমার হাতেই রয়েছে। এরপর অনেকদিন আমি ক্যালকুলেটর খুঁজে পাইনি। পাশের দোকান থেকে ক্যালকুলেটর চাওয়ার পর সেই বড় ভাই একদিন আমাকে বলল, ক্যালকুলেটর তো আপনার সামনেই রয়েছে, মেমোর ওপরে। এই ঘটনাগুলো শরীরের ক্লান্তি ভেবে আমি ভুলে গেলাম, কারণ আমি তখনও কালো জাদু সম্পর্কে কোনো আইডিয়া রাখিনি। তাছাড়া আমি এগুলো বিশ্বাসও করিনি। এরপর আবারও হঠাৎ ব্যবসা খারাপ হওয়ায় আমি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকি। দোকান নেওয়ার চিন্তা মাথা থেকে বের করে দেই। মোটামুটিভাবে চাকরিও চালিয়ে যেতে থাকি। তবে সমস্যাগুলো ভালো হয়নি। কোমরের ব্যথা মাঝে মধ্যে আমাকে অন্যমনস্ক করে তুলত। এর মধ্যে আবারও কোনো এক বৃহস্পতিবার দোকান থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলাম। গত বছরের ঘটনা এটা। তখন পাকিস্তান মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আমার এক রুমমেট বন্ধু ও ভালো খেলতো এবং ওইখানে স্থানীয় ছেলেদের সাথে ভালো সম্পর্ক থাকায় খেলার দল পেয়ে গেল। পথে আমার সেই বন্ধুর সাথে দেখা। ও আমাকে বলল, বন্ধু চল, খেলা দেখবি। সারাদিন দোকানে ডিউটি করার ফলে আমি তাকে জানালাম, তুই যা, আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি বাসায় যাওয়ার পরে দেখতে পেলাম আমার বন্ধু রুমে বসে তাস খেলছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে, খেলতে যাবি না? ও বলল, সন্ধ্যায় প্রথম খেলা শেষ করে সে বাসায় এসেছে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। ঘটনা আমি কিছুই বুঝতে পারলাম না। কোনো কিছু ভালো লাগছিল না। চাকরি করতেও ভালো লাগে না। নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় এসে ভর করে। রোজই দুঃস্বপ্ন দেখি, আর শারীরিক অসুস্থতা তো লেগেই আছে। এর মাঝে কোমর ব্যথা। চিন্তা করলাম কাজকর্ম ছেড়ে দিয়ে বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে ফিরব, হয়তো ভালো হয়ে যাব। তাই কাজে না বলে দিলাম। রোজা চলে আসছে, তাই না বলে দিলাম ঈদের পর থেকে চাকরি করব বলে। এর মধ্যে ভালো খবর পেলাম আমার বিদেশে যাওয়ার ওয়ার্ক পারমিট হয়েছে। ঈদের পরে ইন্ডিয়াতে যাব এম্বাসি ফেস করতে। কষ্ট করে শারীরিক অসুস্থতা নিয়ে কোনো রকমে রমজান মাস শেষ করে চলে গেলাম একেবারে বাসায়। আবারও পুনরায় সবার সাথে কথাবার্তা বললাম বিদেশের ব্যাপারে। সবাই যেন টাকা পয়সা দেয়। ঈদের সময় আমি সরাসরি গ্রামে চলে যাই। আমার বাবা মাও গ্রামে আসে ঈদ করতে। 2-3 দিন থাকার পর দেখলাম আগের থেকে একটু সুস্থ হয়েছি। ভাবলাম হয়তো ঢাকায় কাজকর্ম করার কারণেই এমনটা হয়েছে আমার সাথে। কিন্তু আর কয়েকদিন পর থেকে পুনরায় একই অবস্থা শুরু হলো। সবকিছু জানার পর আমার বড় বোন তার এক পরিচিত হুজুরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে। বলে রাখা ভালো, আমার আপু এই ধরনের কালো জাদুর সম্মুখীন হওয়ায় হুজুরের সাথে ভালো সম্পর্ক ছিল। হুজুর আপুকে যা জানায় তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মা সবসময় গর্ব করে বলতো আমাদের কোনো শত্রু নেই। হুজুর আমাদেরকে জানায় যে আমি একাধিক লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে কালো জাদু করা হয়েছে, তাই আমি বিদেশ যেতে পারছি না। এই ঘটনা আপু জানার পরে হুজুরকে সমাধান করতে বলেন এবং 10,000 টাকা দাবি করেন হুজুর তার জন্য। কিন্তু আপু এতে রাজি হয়নি। তাই আমি আমার দুলা ভাইয়ের শরণাপন্ন হই, কারণ তিনিও একজন আলেম। তিনি কিছু আমল করার পর আমি একটু সুস্থ হই এবং বাবা মার সাথে ঢাকায় চলে আসি। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, হয় না। আর একটা ঘটনা শুরু হয় ঢাকায় আসার পর থেকে। প্রায় রোজ রাতেই আমি নাকি বিড়বিড় করে কিছু পড়তাম যা আমার মনে থাকতো না, তবে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটতো তা আমি টের পেতাম। যেমন একদিন রাতে মশারির ভেতরে দেখতে পেলাম 4 কোণা থেকে 4টা ছায়ার মতো আমার দিকে ধেয়ে আসছে এবং আমাকে চেপে ধরছে। দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। দোয়া দুরুদ পড়ে তাদের কাছ থেকে ছাড়া পাই। এরপর আবারও রাতে চিৎকার করে উঠতাম। মাঝে মাঝে নিজেকে আবিষ্কার করতাম বারান্দায় পড়ে আছি। প্রায় প্রতিদিনই আমার সাথে একই ধরনের ঘটনা ঘটতে থাকে। একদিন রাত 2টা হবে আনুমানিক। আমি ঘুমাইনি। আমার মনে হলো খাটটা নড়ে উঠল এবং কি যেন একটা আমাকে চেপে ধরল। আমার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর পাশের রুম থেকে আমার মা আর আব্বু এসে লাইট জ্বালানোর পর তারা দেখতে পায় আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি এবং সারা শরীর ঘামে ভিজে গেছে। এইসব ঘটনার পর আমার মা কি করবেন
বুঝতে পারছিলেন না। পরের দিন আমাদের ওপরের ফ্ল্যাটের এক আন্টির সাহায্যে এক মহিলা কবিরাজের সন্ধান পাই এবং সাথে সাথেই আমার ওপরের ফ্ল্যাটের আন্টি সহ আমি হাজির হই। মহিলা কবিরাজকে বিস্তারিতভাবে সবকিছু জানানোর পরে তিনি তার ভেতরে জিন হাজির করেন এবং আমাদেরকে বলেন, যা তা শুনে আমরা অবাক হয়েছিলাম। আপনাকে 3 জন মানুষ মিলে কালো জাদু করেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং প্রত্যেকেই আলাদা আলাদা মানুষের সাহায্যে। প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমার বড় আপুর দেবরের বউ। তার ছোট বোন আমার সাথে পড়াশোনা করত এবং আমার রেজাল্ট ভালো হওয়ায় সে হিংসে করত, তাই আমি যেন পড়াশোনায় অমনোযোগী হয়ে যাই, তাই কালো জাদু করেছে। দ্বিতীয় হচ্ছে আমার মেজ মামি। আমার মামা ছোটবেলা থেকেই আমাদের ভীষণ ভালোবাসতেন। সে যেন আমাদেরকে দেখতে না পারে, আমি যেন কোনো কাজকর্ম না করতে পারি, মামার কাছে আমি যেন খারাপ হই, সেই জন্য তিনি এটা করেছেন। আর সবচেয়ে বড় ক্ষতি যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের ছোট কাকি। আমি যেন বিদেশে যেতে না পারি এবং কোনো প্রকার কাজকর্ম করতে না পারি, সেই কারণে তার এই কালো জাদু। কারণ আমার কাকা আমাকে বিদেশে যাবার জন্য এবং ব্যবসা করতে বিপুল পরিমাণ টাকা দিতে রাজি হয়েছিলেন। আমার কাকি মনে করেছিলেন এই টাকা যদি পুনরায় আমি ফিরিয়ে না দেই তাহলে কি হবে, আমাকে কঠিনভাবে কালো জাদু করতে হবে। পরিশেষে কোমরের ব্যথার কথা জিজ্ঞেস করলে উনি আমাকে জানান আমার ছোট কাকি সে চেয়েছিল আমি অকেজো হয়ে যাই, যাতে আর কোনো কাজ করতে না পারি। সেই জন্য সে আমার কাপড় দিয়ে পুতুল বানিয়ে কোমরের তার কাটা মেরে দিয়েছিল, যা পরবর্তীতে আমাদের ঘরের নিচ থেকে আমরা উদ্ধার করি। সেই মহিলা কবিরাজের পরামর্শ এবং আমলের ফলে শারীরিকভাবে আমি সুস্থ হয়ে উঠি, কিন্তু সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য। গত 1 বছর আরো অনেকবার আমাকে কালো জাদু করা হয়েছে এবং আমি বারবার সেগুলো কাটিয়েছি, কিন্তু বিদেশে যাওয়ার আর সম্ভাবনা ফিরে আসেনি। দেখতে দেখতে 26টি বছর হয়ে গেছে। আমি এখনো বেকার, কোনো কাজকর্ম করতে পারি না। কাজে গেলেই অসুস্থ হয়ে যাই, বিদেশেও যেতে পারছি না শত চেষ্টা করে। কিছুদিন আগে সেই কবিরাজের দ্বারা সব কালো জাদু কাটিয়ে নতুন করে ইউরোপের আশা ছেড়ে দিয়ে মিডল ইস্টের জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাবৎ শরীর পুনরায় অসুস্থ থাকার কারণে এক হুজুরকে জিজ্ঞাসা করি এবং হুজুর আমাকে জানান আমাকে পুনরায় কালো জাদু করা হয়েছে। আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এখন আর প্রতিরোধ করতে পারছি না। তারা অনেক ধনী মানুষ, পেরে ওঠা সম্ভব না। ঘটনা অনেক বড় হয়ে গেছে। তাছাড়া প্রথমবারের মতো ঘটনা লিখলাম, গুছিয়েও লিখতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন এবং জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ দান করেন। এই ছিল ঘটনা। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। শাহাদাত হোসেন লিখেছেন এই ঘটনাটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি পরবর্তীতে আমাদের ঘটনা পাঠাবেন এবং আপনি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা সবাই চাই সেই সমস্যা থেকে আপনার মুক্তি মিলুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি বলবো যদি সম্ভব হয় তাহলে পড়াশোনা করাটা কি এখনো সম্ভব না, একেবারে অসম্ভব? আবারও কি শুরু করা যায় না? হয়তো এই পড়াশোনাই একদিন আপনার স্বপ্ন পূরণ করে দেবে। হয়তো এই পড়াশোনার কারণেই একদিন আপনি বাইরে কোথাও পাড়ি জমাতে পারবেন। পড়াশোনাটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। সেটা যদি আপনি করতে পারেন, আমি জানি না সেটার জন্য আপনার আর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, যদি সম্ভব হয় আমার এই কথাটি রাখবেন।